মাসের শেষে বিল ঠিকই দিচ্ছেন কিন্তু চুলা জ্বলছে না, এমন ভোগান্তি আর কতদিন চলবে? নাকি একসময় ফুরিয়ে যাবে পাইপলাইনের গ্যাস? এসব নানা বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলোর বার্তাকক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মহিউদ্দিন। মহিউদ্দিন, আপনাকে স্বাগতম। মহিউদ্দিন, আজকে আপনার একটি বেশ বড় প্রতিবেদন, প্রথম আলোর একদম প্রধান খবর যে গ্যাস সংকট কাটছেই না। তো সেখান থেকে আপনার কাছে জানতে চাই যে আসলে মানুষের এই ভোগান্তির শেষ কোথায়? এটার আসলে উত্তরটা কঠিন। এটা আসলে শেষ কোথায় এটা আমরা আসলে জানি না এখন পর্যন্ত। কারণ দেশের গ্যাসের যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে যে আপনার এইটা আরও বেশ কিছুদিন মানে আসলে বেশ কিছু মাস, বছর হয়তো এরকম সংকটটা থাকবে। থাকবে মানে হচ্ছে আমাদের আসলে গ্যাসের যে চাহিদা এবং তার বিপরীতে যে সরবরাহ এর মাঝখানে ঘাটতিটা অনেক বেশি। এবং গ্যাসের আপনার খুব দ্রুত চাইলেই মানে যে হয়তো সরকার পরিবর্তন হয়েছে ২ দফা আমরা দেখেছি। একটা সরকার লম্বা সময় ছিল, মাঝখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এখন আবার নির্বাচনের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক সরকার এসেছে। কিন্তু তারা চাইলেও আসলে চট করে এটার সমাধান দিতে পারবেন না। চাইলেই আসলে গ্যাসের সরবরাহ এখন এই মুহূর্তে হুট করে কালকে থেকে বা পরশু থেকে আসলে বাড়ানো যাবে না। স্বাভাবিক হবে তার না। মানে আসলে এই ভোগান্তিটা আরও কিছুদিন থাকবে। আপনি বলছিলেন যে যে পরিমাণ চাহিদা এবং সরবরাহ, এখানে প্রায় ১১৫ কোটি ঘনফুটের একটা ফারাক রয়েছে। তো আসলে এই ফারাকটা কেন মেটানো যাচ্ছে না? আর এই যে গ্যাস সরবরাহের জন্য যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রতিষ্ঠানগুলো রয়েছে তিতাসের মতন, তারা কেন আসলে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ দিতে পারছে না? মানে এটা হচ্ছে যে আপনার যেটা আপনি বলছিলেন, ধরেন আমাদের গ্যাসের যে চাহিদা মানে দিনের হিসেবে আমরা যদি বলি যে আজকে প্রতিদিন আমাদের যে চাহিদাটা এটা হিসাব করা হয় যে ৩৮০ কোটি ৩৮০ কোটি ঘনফুট। ঘনফুট। এটা হচ্ছে আমাদের চাহিদা। তো এর বিপরীতে আমাদের যে সরবরাহ, আমাদের ২টা উৎস আছে। একটা হচ্ছে আমাদের দেশে যে নিজস্ব যে গ্যাস ক্ষেত্র আছে, সেই গ্যাস ক্ষেত্র থেকে প্রতিদিন যে উৎপাদন হয় সেখান থেকে একটা অংশ আসে, আর আরেকটা অংশ আমরা আমদানি করি। তো এই যে আমাদের যে গ্যাস ফিল, আমাদের ধরেন ৩০টা গ্যাস ক্ষেত্র আছে দেশে, এখান থেকে যে গ্যাস উৎপাদন হয় এখন বর্তমানে সেটা হচ্ছে এই মুহূর্তে যদি আমরা বলি ১৭০ কোটি ঘনফুটের মতো। দেখুন একটা সময় ছিল আমাদের দেশে, যদি ২০১৭ সালের কথা, আজ থেকে প্রায় ৯ বছর আগের কথা যদি বলি, তখন দিনে গ্যাস উৎপাদন হতো ২৭০ কোটি ঘনফুট। তার মানে হচ্ছে আমরা বলছি এখন ১৭০ কোটি, মানে ১০০ কোটি ঘনফুট কমে গেছে। এটা আসলে নিয়মিত কমছে, মানে এটা যদি আপনি বলেন যে প্রতি সপ্তাহে বা এমনকি প্রতিদিনও বলতে পারেন যে কমছে আসলে। মানে কমছে কেন, আমাদের যে গ্যাসের যে মজুদ, সারা দেশ মিলে ৩০টা গ্যাস ক্ষেত্র মিলে যে মজুদ, সে মজুদ কমে আসছে। দীর্ঘদিন ধরে গ্যাস তুলতে মজুদ কমে আসার কারণে এখন স্বাভাবিকভাবে উৎপাদনের ওই চাপ কমে আসে, উৎপাদন কমে যাচ্ছে। তো এই যে কমে যাচ্ছে উৎপাদনটা, কমে যাওয়ার কারণে আমরা কিন্তু এখন চাইলেই আর হঠাৎ করে আমরা যদি নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার করতে পারি তাহলে আলাদা কথা, যেটা আমরা হয়তো এখন সহসা দেখছি না কোনো। তো যদি না আসে তাহলে এই উৎপাদন কমতেই থাকবে। হ্যাঁ, আপনি হয়তো চাইলে এটা বাড়ানো যাবে না। তো তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে আপনাকে আমদানি করতে হবে। আমদানি করতে। তো এই যে আমদানি, যেটা আমরা ২০১৮ সাল থেকে আমাদের দেশে এলএনজি আমদানিটা শুরু হয়, তো সেই আমদানি করার জন্য আমাদের যে ক্যাপাসিটি আছে টোটাল, সেইটা ১১০ কোটি ঘনফুট আপনি সর্বোচ্চ মানে আমদানি করে সরবরাহ করতে পারবেন। মানে হচ্ছে আমদানি গ্যাসটা যেই ফর্মেটে আসে সেটা তো আপনাকে আবার রূপান্তর করতে হয় গ্যাসীয় ফর্মে পাইপলাইনে দেওয়ার জন্য। তো সেই যে অবকাঠামো সক্ষমতা এবং যে পাইপলাইনে গ্যাসটা ঢুকবে, সেটা টোটাল যে সক্ষমতা আমাদের আছে এই মুহূর্তে ওইটুকুই। তো ফলে তার চেয়ে বেশি আপনি চাইলেও আমদানি করতে পারবেন। আপনার প্রতিবেদনে একটা হিসেব এসেছে যে বিশেষজ্ঞরা বলছেন যে বিগত ১.৫ দশকে দেশীয় গ্যাস অনুসন্ধানে জোর না দিয়ে আমদানিতে বেশি আগ্রহ দেখানো হচ্ছে, এবং এই যে সমুদ্র সীমা জয়ের প্রায় ১৪ বছর পেরিয়ে গেছে, কিন্তু বঙ্গোপসাগর থেকে তো এখনো নতুন করে কোনো গ্যাস ক্ষেত্র বা গ্যাস অনুসন্ধানে কোনো কার্যক্রম নেওয়া হয়নি। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। এটা বিশেষজ্ঞরা আসলে অনেকদিন ধরে বলছিল, আমরা বিভিন্ন সময় এটা নিয়ে লিখেছি, বারবার করে বলেছি এইটা যে আমাদের আসলে দেশীয় গ্যাস অনুসন্ধান বা উৎপাদনে জোর দেওয়া দরকার। কিন্তু আমরা সেটা দেখেছি যে এইটা যদি বলি শুরুটা কিন্তু হয়েছিল বঙ্গোপসাগরে। আপনি যেটা বলছেন যে ১৪ বছরের কথা, ২০১২ সালে আমাদের প্রথম আমরা সমুদ্র সীমা জয় করি এবং ২০১৪ সালে মানে মায়ানমারের সঙ্গে ১২তে এবং ভারতের সঙ্গে ১৪তে। যদিও সমুদ্রে আমাদের গ্যাস অনুসন্ধান শুরু হয়েছিল তারও আগে, ২০১০ সালে মার্কিন কোম্পানি কনকো ফিলিপসকে দিয়ে আমাদের এখানে শুরু। কিন্তু আমরা যেটা দেখেছি যে তারা কয়েক বছর কাজ করার পরে তারপর তারা চেয়েছিল তাদের চুক্তি অনুসারে তাদের যে গ্যাসের দাম সেটি তারা বাড়াতে চেয়েছিল, সেটি তৎকালীন সরকার রাজি হয়নি। তারপর এক পর্যায়ে তারা কাজ শেষ না করেই চলে যায়। পরবর্তীতে প্রায় আপনার সমুদ্রসীমা বিজয়ের পরেও আমরা বিভিন্ন দরপত্র এবং বিশেষ ক্ষমতা আইনও আমরা দেখেছি আরও ৩টা কোম্পানি কাজ করেছে, সমুদ্রে কাজ শুরু করেছিল। একটা দক্ষিণ কোরিয়ার কোম্পানি ছিল পস্কো দাইউ, একটা অস্ট্রেলিয়ান কোম্পানি ছিল সান্তোস, এবং সর্বশেষ ভারতের একটা কোম্পানি ছিল ওএনজিসি নামে। তারাও কিন্তু শেষ পর্যন্ত তাদের যে চুক্তি অনুসারে যে কাজ করার কথা তা না করে চলে যায়।
তো যার ফলে আমাদের সমুদ্রে যে গ্যাস আবিষ্কারের যে বিষয়টা সেটা আজ পর্যন্ত আমরা পারিনি। অথচ একই সমুদ্রে কিন্তু ভারত গ্যাস আবিষ্কার করেছে, মায়ানমার গ্যাস আবিষ্কার করেছে এবং তারা গ্যাস উৎপাদন করছে, আমরা এখন পর্যন্ত পারিনি। গত সরকারের সময়, অন্তর্বর্তী সরকারের সময়ও সমুদ্রে একটা দরপত্র হয়েছিল। দরপত্রটা মূলত আওয়ামী লীগ সরকারের সময় আহ্বান করা হয়েছিল। দরপত্রটা শেষ হয়েছে, এসে মানে ওপেন হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। তো তখন আমরা দেখেছি যে কোনো দর পড়েনি, মানে একটি বিদেশি কোম্পানিও ওইটাতে অংশ নেয়নি। তখন একটা ধারণা ছিল যে যেহেতু অরাজনৈতিক সরকার বেশি দিন থাকবে না, হয়তো অনেক আগ্রহ দেখায় নেয় বিনিয়োগ নিয়ে, তাদের মধ্যে হয়তো দ্বিধাদ্বন্দ্ব ছিল, তারা কিছু সংশোধনের কথা বলেছিল চুক্তিতে, মানে দরপত্রের ক্ষেত্রে, সেগুলি এখন করা হচ্ছে, নতুন করে হয়তো আবার দরপত্র দিলে দেখা যাবে। স্থলভাগের ক্ষেত্রে আমরা যদি বলি, সেখানে গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে, কিছু ছোট ছোট গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে, যেমন ভোলায় বিশেষ করে 2টা নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে, সিলেটের জকিগঞ্জে একটা গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে। সেগুলি খুবই মানে আপনার পরিমাণে খুব বেশি না, কম। আর বোলার ক্ষেত্রে আপনি যেটা জানেন যে বোলায় এই পর্যন্ত মোট 3টা গ্যাস ক্ষেত্র থাকলেও বোলার গ্যাস যেহেতু জেলার বাইরে আনার এভাবে সুযোগ নাই, যার ফলে কিন্তু উৎপাদন এভাবে হচ্ছে না, জাস্ট আবিষ্কার হয়ে ওখানে আছে মজুদ হিসেবে। আচ্ছা, এই যে আমদানি নির্ভরতা আমাদের যে বাড়ছে, এর ফলে দেখা যাচ্ছে যে বৈদেশিক মুদ্রার উপর একদম চাপ বাড়ছে এবং দেশের বাজারে ডলারের যে দাম উচ্চমুখী। তো এই যে অবস্থা, এই পরিস্থিতিতে কি এর প্রভাবটা সাধারণ ভোক্তাদের উপরে পড়ছে কিনা? অবশ্যই পড়বে। এটা আসলে ধরেন আপনার কিছু সরাসরি প্রভাব, কিছু হচ্ছে যে ঠিক সরাসরি বলা যাবে না। সরাসরি কীরকম, ধরেন আপনি যে ভোক্তা যে সরাসরি যে গ্যাসটা ব্যবহার করে, বিশেষ করে আমাদের ভোক্তাদের একটা অংশ তো রান্নার কাজে গ্যাস ব্যবহার করে তার চুলায়। তো সেটা আপনি দেখেন, যদি আমরা আওয়ামী লীগের 1.5 দশকের কথা বলি, 450 টাকা যেখানে বিল ছিল মাসে, সেটা 1080 টাকা হয়েছে। তো স্বাভাবিকভাবে এটা প্রায় 3 গুণ হয়ে গেছে। আপনি যদি বলেন সিএনজি স্টেশনে যে গাড়িতে যে গ্যাসটা ব্যবহার করে বা পরিবহনের বাসের যে গ্যাসটা ব্যবহার করে, সেটার দাম বেড়েছে। শিল্পে আপনার দামটা আসলে সবচেয়ে বেশি বেড়েছে হচ্ছে শিল্পের ক্ষেত্রে। তো শিল্পের ক্ষেত্রে এটা তো আপনি সরাসরি ভোক্তা হয়তো পায় না, কিন্তু কি হয়, স্বাভাবিকভাবে শিল্পের যে উৎপাদন খরচ সেটা তো বেড়ে যায়। তো যার ফলে জিনিসপত্রের দাম বাজারে বাড়ে। আপনি যে মূল্যস্ফীতি দেখছেন বছরের পর বছর ধরে, তার তো একটা কোনো না কোনো প্রভাব এগুলিতে আছে। আপনি জ্বালানি খুবই কৌশলগত পণ্য, জ্বালানি পণ্যের দাম বাড়লে সেটার আসলে প্রভাব ভোক্তার উপর পড়বেই। আচ্ছা, আপনার প্রতিবেদনে মহিউদ্দিন এসেছে যে এখন দেশে যে পরিমাণ গ্যাসের মজুদ আছে তা দিয়ে 7 থেকে 8 বছর চলা সম্ভব। তাহলে এর পরে কি সরকার বা দেশ আমদানি নির্ভরতার দিকে ঝুঁকবে, নাকি আসলে নতুন কোনো কূপ খননের ক্ষেত্রে সরকার উদ্যোগী হবে? এখন 7-8 বছর যে সময়টা বলছি আমরা, 7-8 বছর হয়তো এটা ঠিক 7-8 বছরে গিয়ে শেষ হয়ে যাবে না। শেষ হয়ে যাবে না, হয়তো এটা 10 বছর বা 12 বছরও চলতে পারে এই গ্যাসটা। এটা কি হয়েছে, 7-8 বছর আমরা বলছি যে এখন ধরেন আমরা যেই আমাদের যেটুকু মজুদ আছে, যে 8 টিসিএফের মতো বলা হচ্ছে বছরে, যেহেতু 1 টিসিএফের মতো উৎপাদন হয় সেই হিসেবে, কিন্তু গ্যাস আসলে এভাবে উৎপাদন হয় না। এটা দেখা যাবে যে অনেক সময় দেখা যাবে আপনার এই 7-8 টিসিএফ যেটা আছে সেটা পুরোটা আপনি তুলতেও পারবেন না, কেন এটা কিছু মজুদ থাকা অবস্থায় আসলে ওইটাকে পরিত্যক্ত ঘোষণা করতে হয়, কারণ এটা বাণিজ্যিকভাবে আর উৎপাদনযোগ্য হয় না, এরকম থাকে, পুরোটা গ্যাস তোলা যায় না কখনো। বা আবার অনেক ক্ষেত্রে হতে পারে যে যদি আপনার অনুসন্ধান কাজ ঠিকঠাক মতো চালানো হয়, ওই একই গ্যাস ক্ষেত্রে নতুন কোনো স্তর পাওয়া যেতে পারে গ্যাসের, যার ফলে গ্যাসের মজুদ বাড়তে পারে এক। আর আরেকটা বিকল্প হতে পারে, যদি এখন থেকেও মানে যে সরকার এখন ক্ষমতা এসেছেন তারা যদি এইটা সিরিয়াসলি তাদের যে অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যান বঙ্গোপসাগরে এবং স্থলভাগে, কারণ দেশেরও তো স্থলভাগে এখনো বিরাট অংশ বাকি আছে, অনুসন্ধান করা হয়নি, তাহলে হয়তো নতুন গ্যাস ক্ষেত্র আপনি পেয়ে যেতে পারেন। নতুন গ্যাস ক্ষেত্র যদি আমরা পেয়ে যাই, তাহলে তো আমাদের মজুদ বেড়ে যাবে, তখন আমরা গ্যাস দিয়ে চলতে পারবো। আর যদি এর কোনো কিছু না হয়, এটা জন্য তাহলে তো আমাদের আমদানি ছাড়া আসলে কোনো বিকল্প নেই, তখন আমাদেরকে আমদানি করতে হচ্ছে। কারিগরি ক্ষতির কথা বলে আমাদের প্রতি বছর প্রায় 1000 কোটি টাকার গ্যাসের একটা অপচয় হচ্ছে, যার বড় অংশই দেখা যাচ্ছে যে চুরি বা অবৈধ লাইনে মাধ্যমে আসলে এগুলো ব্যবহার করা হচ্ছে। তো তাহলে এই সমস্ত দিক বা এই ধরনের দুর্নীতিগুলো বন্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? এটা আসলে 2 ধরনের ব্যাপার কাজ করে। আপনি যেটা বলছেন কারিগরি অপচয়, আমরা যেটা বলছি সিস্টেম লজ ওরা দেখায়। এই 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 বছরও যদি যেই বছর লাস্ট শেষ হয়েছে, এই বছরও প্রায় 4000 কোটি টাকার বেশি আমাদের গ্যাস অপচয় হয়েছে। তো এই অপচয়টা কি হয়, দুইভাবে হয়। একটা হচ্ছে যে আপনার পাইপলাইনে যদি কোনো লিকেজ থাকে, সেই লিকেজ দিয়ে আসলে গ্যাসটা বের হয়ে যাওয়া। তো সেটা আমাদের এখানে হয়, কারণ হচ্ছে যে আমাদের ঢাকা শহরের বিশেষ করে যে পাইপলাইন, এটা প্রায় 40-45 বছরের পুরনো পাইপলাইন। তো একটা পাইপলাইন আসলে মেয়াদ থাকে 30 বছর। তো স্বাভাবিকভাবে এগুলি আসলে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এগুলি চেঞ্জ করা হয় না। মাঝে মধ্যে হয়তো কোথাও যদি দুর্ঘটনা ঘটে, কোথাও যদি বড়োভাবে সামনে আসে পাইপলাইন, সেটা চেঞ্জ করা হয়। এটা একটা লিকেজ দিয়ে কিছুটা হয়। আর এর বাইরে একটা বিরাট অংশ হচ্ছে আপনার চুরি হয়। চুরি হয় কীভাবে? চুরি হয়, একটা হচ্ছে অবৈধ কানেকশন। আপনি যদি দেখেন অসংখ্য মানে আপনি তিতাস নিয়মিত অভিযান চালাচ্ছে, অভিযান চালিয়ে আপনি দেখবেন যে গত 2024 সালে প্রায় 1 লাখের বেশি চুলার সংযোগ তারা বিচ্ছিন্ন করেছে। তারপরে যদি গত এই যে যেই চলতি অর্থ বছরের কথা যদি আমি বলি, 6 মাস মানে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় 80,000-এর বেশি চুলার সংযোগ বিচ্ছিন্ন করেছে। তার মানে কি, আপনি কাটছেন আরেক দিক দিয়ে হচ্ছে, আপনি কাটছেন আরেক দিক দিয়ে হচ্ছে, বিচ্ছিন্ন করছেন, নতুন করে সংযোগ নিচ্ছে। মানে এই যে মানে যেহেতু এটা একটা খুবই ঘনবসতিপূর্ণ এলাকা ঢাকা শহরে, এটা
তিতাস নজরদারি করে এটা বের করতে পারছে না, কারণ এটা এটা রোধ করা ডিজিটাল যাচ্ছে না সিস্টেম কেন নাই, আসলে? কারণ এটা কোনো ডিজিটাল সিস্টেম নাই। আচ্ছা। এটা তারা নিজেরা নিজেদের মতো করে করছে। হ্যাঁ, এক তিতাসের কিছু কর্মকর্তা কর্মচারী এটার সঙ্গে ইনভলভ থাকে, আর বাকি হচ্ছে যে স্থানীয় লোকজন, কখনো কখনো রাজনৈতিক প্রভাব। হ্যাঁ, এই কিছুদিন আগেও তিতাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মাইর খেয়েছে, এরকম ঘটনা হচ্ছে, কারণ স্থানীয় যে রাজনৈতিক তারা এটাকে সাপোর্ট দেয়। সরকার যদি এটা চায় তাহলে এটা সম্ভব বন্ধ করা, ঠিক আছে, বন্ধ। আবার আরেকটা আপনার অপশন হতে পারে যে এই যে আবাসিক সংযোগ, মানে এই দেশে তো আসলে সবাই আপনি এই 18 কোটি মানুষের দেশ, আবাসিক সংযোগে কিছু লোক পায় না। আবাসিক সংযোগ বন্ধ আছে 1.5 দশক ধরে, 1.5 দশক ধরে কেউ তো নতুন সংযোগ পাচ্ছে না। কিছু লোক আগে যাদের ছিল তারা এখনো পাচ্ছে। তাহলে আপনি কি এখন এইটা নিয়ে একটা দীর্ঘ বিরতি, আর যে এই সংযোগটাকে আপনি পুরোপুরি বন্ধ করে দিবেন, মানে যারা আছে তাদেরকে অফ করে দিবেন? তাহলে সেই সিদ্ধান্তটা আসলে নিতে হবে সরকারকে, যে আসলে তারা কিভাবে এটা সমাধান করবে, না হলে কিন্তু এটা চলতেই থাকবে। আচ্ছা, এই যে পাইপলাইনের সংকট থাকার কারণে কিন্তু অনেকে আমরা দেখতে পাচ্ছি যে এলপিজি গ্যাস সিলিন্ডারের ব্যবহার করছে, কিন্তু সিলিন্ডারের ব্যবহারের কারণে কিন্তু ব্যয়টাও সাধারণ মানুষের অনেক বাড়ছে। তো আসলে এই যে বিকল্প পথে তাদের যে প্রয়োজনটা মেটানোর যে চেষ্টাটা, এটা আসলে কতটা বাস্তবসম্মত এই সময় এসে? এটা আসলে দুনিয়া জুড়েই বিকল্প জ্বালানি হিসেবে আপনার এই নতুন নতুন জ্বালানির আসছে। তার মধ্যে আমাদের এখানে যেটা আপনি বলছেন যে এলপিজি আমরা যেটা ব্যবহার করছি বিশেষ করে রান্নার কাজে, যদিও এখন এলপিজি ইন্ডাস্ট্রিতে ব্যবহার হচ্ছে, এলপিজি গাড়িতে ব্যবহার হচ্ছে, এবং সেটা আস্তে আস্তে পপুলার হচ্ছে এবং বাড়ছে। যেহেতু আমাদের ন্যাচারাল গ্যাসের ক্রাইসিস, তো স্বাভাবিকভাবে আমরা এলপিজি বিকল্প জ্বালানি হিসেবে নিচ্ছি। এবং এলপিজি কম্পারেটিভলি আপনার ধরেন আপনি হয়তো আমাদের দেশে যদি কেউ তুলনা করে তাহলে হয়তো মনে করবে সে আমাদের তো প্রাকৃতিক গ্যাসের তুলনায় এলপিজির দাম বেশি, কিন্তু সেটা বেশি কারণ কি, ওইটা আমাদের নিজস্ব সম্পদ, ওই গ্যাসের কোনো দাম ধরা হয় না। মানে আমরা যে প্রাকৃতিক গ্যাস যেটা হিসাব করা হয় দাম, সেটাতে কিন্তু গ্যাসের কোনো দাম না ধরে শুধুমাত্র যে তোলার যে খরচ, উত্তোলন খরচ, সেটা ধরে হিসাব করা হয়, যার ফলে এটা কম। কিন্তু আপনি দেখেন সেই গ্যাসই যখন আমি বিশ্ববাজার থেকে আমদানি করছি এলএনজি হিসেবে, তখন কিন্তু আমার দাম অনেক বেশি, এটা এলপিজির চেয়ে অনেক বেশি। তো তার মানে আপনার সস্তা জ্বালানি আসলে বিকল্প হিসেবে এলপিজি ব্যবহার হতে পারে। এবং সেই ক্ষেত্রে এলপিজিকে যেটা করতে হবে, এলপিজির যে অ্যাভেলেবিলিটি এটা আরও বাড়াতে হবে, যাতে মানুষের সহজে এটা পাইলে কী হবে যে আপনার এবং প্রতিযোগিতামূলক বাজারের দামটা স্বাভাবিকভাবে এটা কম থাকবে। যদি এলপিজির প্রতি মাসে সরকারি সংস্থা ধরেন বিআরসি দাম নির্ধারণ করে দেয়, এই দামে বাজারে বিক্রি হওয়ার কথা, কিন্তু সেই দামে বিক্রি হয় না। ওই দামে যদি বিক্রি হয় তাহলে কিন্তু ভোক্তার জন্য এটা চাপ হওয়ার কথা ছিল না, এটা খুব বেশি হওয়ার কথা ছিল না, প্রতি মাসে যদি এটা মেনটেন করা হতো। এবং মাঝখানে আমরা গত 2 মাস দেখেছি এলপিজির বাজারে একটা বিরাট অস্থিরতা ছিল, ক্রাইসিস ছিল, পাওয়া যেত না, দামটা প্রায় ডাবল হয়ে গিয়েছিল। এখনও 500-600 টাকা বাড়তি বাজারে বিক্রি হচ্ছে। এইটা আসলে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে মানুষ এই বিকল্প জ্বালানি হিসেবে এলপিজির দিকে ঝুঁকবে। আচ্ছা, আমি এখানে একটা সম্পর্ক প্রশ্ন করতে চাই। যেহেতু একদিকে পাইপলাইনের যে গ্যাস সেটার সংকট রয়েছে, অপরদিকে এলপিজির চড়া মূল্য, তাহলে সেক্ষেত্রে মানুষ কি বিদ্যুৎ খাতের উপর বা বৈদ্যুতিক চুলা ব্যবহারে যদি আগ্রহী হয়, তাহলে সেটা আসলে কীরকম প্রভাব ফেলবে? আসলে এইটা আলটিমেটলি আপনার যেটা হচ্ছে, দেখেন আমাদের বিদ্যুতের কথা যদি বলি, বিদ্যুৎ সেক্টর এখনও 43% গ্যাসের যে 43% কনজামশন মানে ব্যবহার, সেটা কিন্তু বিদ্যুৎ ব্যবহার করে। তো বিদ্যুতের যদি আপনার এই যে আপনি বলছেন যদি কেউ বিদ্যুৎ চালিত চুলায় চলে যায়, তাহলে কি হবে, বিদ্যুতের তো চাহিদা বেড়ে যাবে। তো চাহিদা বেড়ে বিদ্যুৎ উৎপাদন করতে হবে, বিদ্যুৎ উৎপাদন করতে হলে তো আবার গ্যাসে যেতে হবে। তো গ্যাসটা কোথায় পাবে? তো যদি গ্যাস না পায়, বিদ্যুৎ যদি তখন তেল বা কয়লা থেকে বা অন্যান্য জ্বালানি থেকে, তাহলেও কিন্তু বিদ্যুতের খরচও বাড়বে। এবং আপনি জানেন যে বিদ্যুৎ আমাদের ভর্তুকি অনেক বেশি। হ্যাঁ, এবং নতুন সরকারও বলছেন তারাও দাম বাড়াতে চান না বিদ্যুতের, গত অন্তর্বর্তী সরকারও বিদ্যুতের দাম বাড়াননি, ঠিক আছে, কারণ অলরেডি বিদ্যুতের যে দাম, মানুষ আসলে আরও বাড়তি দাম দিলে সে আসলে টিকতে পারবে না মানুষ। তো স্বাভাবিকভাবে বিদ্যুতের খরচের দিকে আবার আপনার চিন্তা করতে হবে। তো আপনি যদি হচ্ছে ওই চাহিদা ওইদিকে বেড়ে যায়, তখন আবার বিদ্যুতের খরচ বেড়ে যায়। তার মানে আমাদেরকে ঘুরে ফিরে আবার সেই গ্যাসের সংকটে সেই থামতে হচ্ছে। মানে আমাদেরকে আসলে একটা এটা আমরা যেমন বলি যে গ্যাস সেক্টর চলছে দীর্ঘদিন ধরে, প্রায় রেশনিং করে, যে মানে এক খাতে কমিয়ে আরেক খাতে বাড়ানো, এক খাতে কমিয়ে আরেক খাতে বাড়ানো। তো মানুষকে আসলে সচেতন হতে হবে গ্যাসের ব্যবহার, মানে যতটা এই যে অবৈধ সংযোগ, এই যে চুরি, এগুলি যদি মানুষ নিজ থেকেও সচেতন হয়, তার এলাকায় যাতে এরকম সংযোগ না নিতে পারে, সে কিন্তু এটা অভিযোগ করতে পারে তিতাসকে বা জানাতে পারে। মানে প্রথমত ব্যবহারে তাকে সাশ্রয়ী হতে হবে এবং দক্ষ জ্বালানি ব্যবহারের মাধ্যমে সে আসলে কনজামশন কমাতে হবে, যাতে যত বেশি কম এনার্জি ব্যবহার করে সে তার কাজ সারতে পারে। সেই সঙ্গে নিশ্চয়ই যারা দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে আসলে ডিজিটালাইজেশন একটা ব্যবস্থা করতে হবে। তা তো অবশ্যই, সেটা করতে হবে। এবং আপনি কিছুক্ষণ আগে নতুন সরকারের কথা বললেন, তো আপনার কাছে জানতে চাই যে নতুন যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের বা বিএনপির ইশতেহারে আসলে এই গ্যাস ক্ষেত্র বা মানুষের এই ভোগান্তি কমানোর ক্ষেত্রে কোনো ধরনের কোনো কিছু বলা হয়েছে কিনা? হ্যাঁ, তারা পরিষ্কার করে বেশ কিছু জিনিস বলেছেন এবং সরকারের প্রায়োরিটিতে, সরকার আপনি জানেন যে দেশের যে প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি ওনার যে প্রায়োরিটি অগ্রাধিকার বলেছেন তার মধ্যে বিদ্যুৎ জ্বালানি আছেন মাত্র কয়েকটা অগ্রাধিকারের মধ্যে, কারণ এটা জানেন যে বিদ্যুৎ জ্বালানি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা লাগবেই, এটা আসলে আপনার মানে কোনো সুযোগ নেই, এটা না দেওয়ার কোনো সুযোগ নেই, মানুষকে দিতেই হবে, এটা প্রতিদিন প্রতি মুহূর্তের ব্যাপার। তো তারা বিদ্যুৎ জ্বালানির ক্ষেত্রে যে চ্যালেঞ্জটা অলরেডি যা
আমাদের যে মন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চুকু, উনি জ্বালানি বিষয়ক অলরেডি 100 দিন এবং 5 বছরের একটি পরিকল্পনা প্রকাশ করেছেন। বিদ্যুতের এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, কিন্তু ইশতেহারে তো আছে, বিএনপির ইশতেহারে দুটো বিষয় আছে। কারণ এখানে তাদের যে অগ্রাধিকার, তারা যেটা চাচ্ছেন সেটা হচ্ছে যে প্রথমত দাম না বাড়ানো, যাতে মানুষের উপর নতুন করে কোনো বোঝা না তৈরি হয়। তো দাম না বাড়ানো মানে হচ্ছে যে আপনাকে আসলে বিভিন্ন জায়গা থেকে খরচ কমাতে হবে, আবার সরবরাহ নিশ্চিত করা, মানে নিরবচ্ছিন্ন সরবরাহ, অন্তত মানুষকে যেন বিদ্যুতের জন্য যেমন লোডশেডিং যাতে ওইভাবে না হয়, মানুষের জন্য ভোগান্তি না হয়, গ্যাসটা যাতে সে পায়, হ্যাঁ, এইটা এনশিওর করা। সেটা হচ্ছে যে একই সঙ্গে আপনার দেশে উৎপাদন বাড়ানো এবং আমদানি দুইটাই আসলে চালিয়ে যেতে হবে, না হলে সে আসলে এই সরবরাহ নিশ্চিত করতে পারবে না। তো সেটাও তাদের একটা প্রায়োরিটি জায়গা। অর্থাৎ আরেকটা প্রায়োরিটি হচ্ছে যে আপনি যেটা বলছিলেন, আমরা যেটা কথা বলছিলাম, দুর্নীতি, চুরি, অপচয়, এগুলি কমানো, এটা করতেই হবে। কারণ আপনি যদি দাম না বাড়ান, সরবরাহ নিশ্চিত করতে চান, তাহলে আপনাকে এই যে অপচয়, সেটা চুরি হোক, দুর্নীতি হোক, কিংবা গ্যাস লিকেজ থেকে হোক, যেভাবেই হোক না কেন, সেটা কমাতেই হবে। ধন্যবাদ মহিউদ্দিন আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম গ্যাস সংকট এবং এর প্রতিকার সহ নানা বিষয় নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।